এক যুবক চোখের ইশারায় তার মাসিকে ডাকল। মাসি তার ইশারা দেখে চোখের ইশারায় জানাল, আমি এখনই আসছি গো। বাড়িতে বিয়ের আমেজ ছিল এবং প্রচুর ভিড় ছিল। কিন্তু বাড়িতে একটি ঘর ছিল যেখানে গমের বস্তা রাখা ছিল এবং সেই ঘরটি অন্ধকার ছিল। সেই ঘরে সে তার মাসিকে ডাকতে লাগল। কিছুক্ষণ পরে মাসিও সুযোগ পেয়ে সেই ঘরে পৌঁছে গেল। তারপর সেই যুবক গমের বস্তার পিছনে তার মাসির সাথে সম্পর্ক শুরু করল। যুবক তার পুরো শক্তি দিয়ে মাসির সাথে সম্পর্ক করছিল এবং মাসিও তার পূর্ণ সহযোগিতা করছিল। সেই ঘরে কেউ ছিল না, তাই তাদের দুজনের আওয়াজ ঘরে গুঞ্জরিত হতে লাগল। এই আওয়াজ তার ফুফাতো ভাই শুনে ফেলল। সে তৎক্ষণাৎ ঘরে চলে এল। যখন সে ঘরে এল, অন্ধকারের কারণে কিছু দেখতে পেল না। কিন্তু যখন সে গমের বস্তার পিছনে তাকাল, তখন দেখল সেই যুবক এবং তার মাসি নগ্ন অবস্থায় সম্পর্ক করছেন। তাদের এই অবস্থা দেখে তার ফুফাতো ভাইয়েরও ভারসাম্য নষ্ট হয়ে গেল। কিন্তু সে কিছু বলার আগেই তারা দুজনেই শেষ করে ফেল এবং বের হওয়ার জন্য প্রস্তুত হতে লাগল। যুবক বাইরে তাকাতেই দেখল তার ফুফাতো ভাই দাঁড়িয়ে আছে। তাকে দেখে যুবকের অবস্থা খারাপ হয়ে গেল। এখন সে ভাবতে লাগল, এটি সব দেখে ফেলেছে এবং সবাইকে বলে দেবে কি। তখন সে তার ফুফাতো ভাইকে অনুরোধ করতে লাগল যেন সে কাউকে কিছু না বলে। তার ফুফাতো ভাই তখন তাকে বলল, তুমি সম্পর্কগুলো কলঙ্কিত করছ এবং নিজের বাড়িতেই এমন অন্যায় কাজ করছ। আমি সবাইকে বলে দেব। যদি তুমি চাও যে আমি কাউকে না বলি, তাহলে তোমার মাসিকে বলো, সে তোমার সাথে যা করছিল আমার সাথেও তা করুক গে। এই কথা শুনে যুবকের মাথা গরম হয়ে গেল। সে তৎক্ষণাৎ বলে উঠল, এটা আমার এবং তার মধ্যে ব্যক্তিগত বিষয়। তুমি এতে হস্তক্ষেপ করলে ভালো হবে না গিয়ে। এই নিয়ে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল এবং পরের গল্পটি আরও আকর্ষণীয় হয়ে উঠল। সেই পুরো গল্পটি আমি আপনাদের শোনাব। বন্ধুরা, আপনারা আমার আপনজন, আমার দেশের মানুষ। আমার শুধু এই অনুরোধ, যদি আপনি ভারত থেকে এই ভিডিওটি দেখছেন, তাহলে কমেন্টে এখনই হ্যাঁ লিখুন এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমাকে তাদের মনে করেন তারা দয়া করে এইটুকু করে দিন। তখনই তাদের বিতর্কের মধ্যে বাইরে থেকে জোরে জোরে দরজা পেটানোর শব্দ এল। ভিতরে কে আছে? দরজা খোলো। তখন রমেশ এবং মাসির হুঁশ উড়ে গেল এবং তার ফুফাতো ভাই সঞ্জু হতবাক হয়ে বলল, যদি কেউ ধরে ফেলে তাহলে পুরো বাড়িতে হইচই পড়ে যাবে কি। মাসি তাড়াতাড়ি দোপাট্টা ঠিক করে ভয়ে ভয়ে বলল, এখন কি করব? রমেশ ইশারায় সবাইকে চুপ থাকতে বলল। কিন্তু বাইরে থেকে আওয়াজ আরও জোরালো হতে লাগল। বাইরে থেকে কেউ বলল, আমরা খাবার নিতে এসেছি, তাড়াতাড়ি খোলো। এই আওয়াজ রমেশের ছোট চাচাতো ভাইদের ছিল। সম্ভবত তাদের এই ঘর থেকে খাবার নিয়ে যেতে হবে। রমেশ ভয়ে ভয়ে ইশারা করল সবাই শান্ত থাকতে। তখন তার ফুফাতো ভাই সঞ্জু বুদ্ধিমত্তা দেখিয়ে বলল, চুপচাপ জানালা দিয়ে বের হয়ে যাই। সঞ্জু ধীরে ধীরে জানালা খুলল এবং প্রথমে বাইরে লাফ দিল। তারপর রমেশও লাফ দিল। কিন্তু মাসি একটু ভয় পেয়ে গিয়েছিল। তবে রমেশ হাত ধরে তাকেও বাইরে নিয়ে এল। তিনজন তাড়াতাড়ি অন্ধকারে লুকিয়ে বাইরে বেরিয়ে গেল এবং আলাদা আলাদা দিকে চলে গেল যাতে কেউ সন্দেহ না করে। রাতে যখন সবাই বিয়ের আনন্দে মগ্ন ছিল, তখন রমেশ এবং সঞ্জু একা দেখা করল। রমেশ রেগে গিয়েছিল। তখন সে বলল, দেখ, তুমি যা বলেছ তা আবার বলো না কি। তখন সঞ্জু হেসে বলল, ভাই, তুমি তোমার মাসির সাথে মজা করতে পারো, কিন্তু আমি পারি না। এটা কোনো ন্যায়? তখন রমেশের রাগ বেড়ে গেল। কিন্তু তখনই তার ফুফাতো ভাই সঞ্জু ধীরে ধীরে বলল, যদি তুমি চাও যে আমি কাউকে কিছু না বলি, তাহলে মাসিকে বলো, সে তোমার সাথে যা করেছে আমার সাথেও তা করুক। না হলে সকাল হওয়ার আগেই পুরো পরিবার জানতে পারবে তোমরা কি করেছ গিয়ে। এই কথা শুনে রমেশের রক্ত গরম হয়ে গেল। এখন সে ভাবতে লাগল, যদি কথা বেরিয়ে যায় তাহলে সম্মান মাটিতে মিশে যাবে কি। এখন তার কাছে শুধু দুটি পথ ছিল, হয় সঞ্জুকে কোনোভাবে চুপ করাতে হবে, নতুবা সঞ্জুর কথা মেনে নিতে হবে। তখন রমেশের মাথায় একটি বিপজ্জনক পরিকল্পনা এল। সে সঞ্জুকে চুপ করানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। যদি আপনি এখনও গল্পে আটকে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটি একটি লাইক করুন। এখন তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে গিয়ে পুরো ঘটনা তার মাসিকে বলল। যখন মাসি সব শুনল, তখন সে হতবাক হয়ে গেল এবং বলতে লাগল, যদি তোমার ফুফাতো ভাই সবাইকে আমাদের সম্পর্কে বলে দিলে কি হবে? এই কথা শুনে রমেশ তাকে বলতে লাগল, তুমিও কি সঞ্জুর সাথে কিছু করতে চাও? এ কথা শুনে তার মাসি রেগে গেলেন এবং বলতে লাগলেন, আমি পরিস্থিতি বিবেচনা করে কথা বলছি না যে তুমি নোংরা চিন্তা করছ সে বিষয়ে। আমি তোমাকে শুধু এতটুকু বলতে চাই যে, যদি সে আমাদের সম্পর্কে কাউকে বলে দেয় তাহলে কি হবে?
তখনই রমেশ বলল, যেভাবেই হোক এখনই তুমি তাকে তোমার কথায় জড়িয়ে ফেলো এবং বিয়ে শেষ হওয়ার পর আমরা তার সাথে ভালোভাবে কথা বলব। তারপর মাসি সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে রমেশের মাসি সঞ্জুর কাছে এলেন এবং তার সাথে মিশে গল্প করতে লাগলেন। কিন্তু সঞ্জু আগে থেকেই বেশ চালাক ছেলে ছিল এবং সে কথায় কথায় মাসিকে এখানে সেখানে টাচ করে দিচ্ছিল। কিন্তু মাসির মজবুরি ছিল, তাই তিনি কিছু বলছিলেন না। আর সঞ্জু বারবার তাকে একান্তে দেখা করার জন্য বলছিল, কিন্তু মাসি ক্রমাগত না করে যাচ্ছিলেন এবং বলছিলেন, এখন তো বিয়ে, অনেক লোকজন আছে, আমি চাই না যে আবার সেই সব হোক। তাই 2-3 দিন অপেক্ষা করো, তারপর তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করে নিও। কিন্তু সঞ্জুও পুরানো খেলোয়াড় ছিল। তাই সে মাসির কথায় বিশ্বাস করছিল না। সে ভাবছিল যে যদি মাসি এখন হাত থেকে ছুটে যায় তাহলে পরে আর কখনো তার সাথে কিছু করার সুযোগ মিলবে না। তাই সে মাসির পিছনে লেগেছিল। কিন্তু মাসি কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাকে টালবাহানা করছিলেন। মাসিও দেখতে কারো থেকে কম ছিলেন না, খুবই সুন্দর গোড়া চিটে এবং আকর্ষণীয় ছিলেন। তাই তার ফুফাতো ভাইয়ের মন তার দিকে থেকে সরছিল না এবং সে এই দুজনকে আপত্তিকর অবস্থায় দেখেই ফেলেছিল। তখন থেকে তার মনে শুধু সেই দৃশ্যই ঘুরছিল। ধীরে ধীরে মাসি 3-4 দিন তাকে টালবাহানা করার কাজ করলেন এবং তখন পর্যন্ত বিয়ের কাজ শেষ হয়ে গিয়েছিল এবং বাড়ির সব মেহমান চলে গিয়েছিল। তখন মাসিও নিজের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় রমেশের ফুফাতো ভাই তার কাছে চলে এল এবং বলল, যদি আমার কাজ না হয় তাহলে এটা বুঝে নিও যে আমি তোমাদের দুজনের কেলেঙ্কারি সবার সামনে ফাঁস করে দেব। এখন এ কথা শুনে মাসি ভয় পেতে লাগলেন এবং তিনি তৎক্ষণাৎ রমেশের কাছে পৌঁছে তাকে বললেন, আমি এই ছেলেকে কয়েকদিন ধরে বোঝাচ্ছি এবং তোমার কথা মতো 4-5 দিন ধরে টালবাহানা করছি। কিন্তু সে নিজের জিদ ধরে বসে আছে এবং মানছেই না। তখন রমেশ তাকে বলল, আপনি চিন্তা করবেন না, আমি এখন আমার মতো করে এই বিষয়টি হ্যান্ডেল করব। তারপর রমেশ তার ফুফাতো ভাইয়ের কাছে পৌঁছে তাকে বলল, ভাই, তুই তো আমার নিজের, তাহলে তুই আমার সাথে এ ধরনের কথা কেন বলছিস? তখন তার ফুফাতো ভাই বলল, আরে সে তো তোমার মাসি ইয়ার। তুই তার সাথে এত বড় অন্যায় কাজ করেছিস, আর যখন আমি বলছি তখন তুই না করছিস? যা তুই করতে পারিস তা আমি কেন পারব না? তখন সে বলল, ভাই, যদি তুই চাস তাহলে আমি এই বিষয়ে তোকে এক এক করে সব কথা বলতে পারি যে এই পুরো মামলার শুরু কোথা থেকে হয়েছিল। তার ফুফাতো ভাইও কিছুটা মাতাল ছিল। তখন সে বলল, চল বল, শেষ পর্যন্ত শুরু কোথা থেকে হয়েছিল। তখন রমেশ তার গল্প বলা শুরু করল এবং বলল, আমি 2 বছর আগে আমার মাসির বাড়িতে গিয়েছিলাম এবং রাতে দারু পান করেছিলাম। আমার মাসাজি যে বিছানায় ঘুমাতেন আমি সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি জানতাম না যে কখনো কখনো আমার মাসিও সোরা পান করেন। আর সেদিন মাসিও সোরা পান করেছিলেন। সেদিন সোরার নেশায় তিনি আমাকে মাসাজি ভেবে আমার কাছে এসে শুয়ে পড়েছিলেন। আমরা দুজনই নেশায় ছিলাম এবং ভুলবশত মাসি আমাকে মাসাজি ভেবে নিয়ে আমার সাথে ছেলেখেলা শুরু করলেন। আমি নেশায় থাকার কারণে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি এবং মাসির সাথে সহযোগিতা করতে লাগলাম। কিছুক্ষণ পরে আমরা দুজন নগ্ন হয়ে গেলাম এবং আমি মাসির সাথে সম্পর্ক স্থাপন করতে শুরু করলাম। সম্পর্ক স্থাপনের সময় যখন আমি কিছু বললাম তখন মাসি একদম চমকে গেলেন এবং তার ফোন তুলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখলেন যে মাসাজির জায়গায় আমি আছি। তখন তিনি বললেন, এটা তুই আমার সাথে কি করলি? আমি নেশায় ছিলাম এবং মাসিও নেশা ছিলেন। আমি বললাম, এখন মাসি, যা হয়ে গেছে তা হয়ে যাক। দুজন লোকই ঈশ্বরার নেশা ছিল, এই কারণে মাসিও আমার কথা মেনে নিলেন এবং তারপর আমাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল। আর যখন একবার এমন হল তখন আমাদের দুজনের সংকোচ কেটে গেল এবং যখনই সুযোগ পেতাম আমরা দুজন সম্পর্ক স্থাপন করতাম। এ কথা শুনে তার ফুফাতো ভাই জোরে জোরে হাসতে লাগল এবং বলল, এখন তো এই কথা এক এক করে সবাইকে বলব। তখন রমেশ বলল, ভাই, আমি তোমাকে বিশ্বাস করে এই কথা বলেছি এবং তুই আমার সাথে এমন আচরণ করছিস? তখন সে বলল, তোমার মাসি এত সুন্দর, তাকে দেখলে যে কেউ তার উপর ফিসলে যাবে, তাহলে আমি কিভাবে ছেড়ে দেব? রমেশ অনেকক্ষণ ধরে তার ফুফাতো ভাইকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তার বোঝার মধ্যে আসল না। তার আচরণ দেখে রমেশ বুঝে গিয়েছিল যে সে মানবে না, তাই সে তার ফুফাতো ভাইকে বললাম, চল, আমি কাল তোমার ব্যাপারে মাসির সাথে কথা বলবো এবং কাল দুপুরে আমি যেখানে বলব তুমি সেখানে চলে আসবে। আর তুমি যা ইচ্ছা করবে তা মাসির সাথে করে নেবে। এই কথা শুনে রমেশের ফুফাতো ভাই খুব খুশি হল এবং বলতে লাগল, আমি শুধু এটাই চাই। আর যদি কাল দুপুরের পর তোমরা কোনো নাটক কর, তবে আমি সন্ধ্যা পর্যন্ত সব কথা সবাইকে বলে দেব।
তারপর রমেশ চুপচাপ সেখান থেকে চলে এল এবং বাড়িতে এসে শুয়ে পড়ল। সে সারারাত তার মাথায় এই চিন্তাই করতে লাগল যে এখন শেষ পর্যন্ত কি করা উচিত। পরের দিন সকালে সে সঞ্জুকে বলল, দুপুর 1টায় তুমি আমার বলা জায়গা চলে আসবে। কারণ বাড়িতে তুমি যা চাও তা সম্ভব নয়। তাই আমি মাসিকে 1টায় হাইওয়ের পাশের একটি জঙ্গলে ডেকেছি। সে সেখানে আসছে। আর আজ তুমি যা ইচ্ছা করবে তা আমার মাসির সাথে আমারই সামনে করে নেবে। আমি তোমাকে থামাব না, মাসিও তোমাকে মানা করবে না। এই কথা শুনে তার ফুফাতো ভাই খুশি হয়ে গেল। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে দিন। সে তার বলা লোকেশনে পৌঁছে গেল। যখন সে সেখানে পৌঁছাল তখন রমেশ এবং তার মাসি বসেছিলেন। তখনই সঞ্জু দ্রুত মাসির কাছে পৌঁছে বলল, তাড়াতাড়ি করো, আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। যেই সঞ্জু মাসির কাছে পৌঁছাল অমনি রমেশ তার পকেট থেকে একটি ধারালো অস্ত্র বের করে সঞ্জুকে আঘাত করা শুরু করল। সে তখনই আঘাত করতে থাকল যতক্ষণ না সঞ্জুর প্রাণ বেরিয়ে গেল। তারপর সে সেখানেই জঙ্গলে একটি গাছের নিচে গর্ত খুঁড়ে সঞ্জুর লাশ পুঁতে ফেল। তারপর তার মাসি এবং রমেশ দুজনেই বাড়ি চলে এল। এরপর সন্ধ্যা পর্যন্ত সঞ্জু কোথাও দেখা দিল না, তাই বাড়ির লোকজন একটু চিন্তিত হয়ে পড়ল। যখন তারা সঞ্জুর ফোন করল তখন তার ফোন সুইচ অফ দেখাচ্ছিল। কিন্তু কেউ জানত না যে সে কোথায় গেছে। রাত প্রায় 12টা বাজতে বেশ কিছু সময় হয়ে গিয়েছিল, কিন্তু সঞ্জুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সঞ্জুর মা খুব চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি পুলিশকে জানালেন। পুলিশ এসে একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করল, কিন্তু সঞ্জু সম্পর্কে কেউ কিছুই জানত না। যখন রমেশ এবং তার মাসিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হল তখন তারাও স্পষ্টভাবে সবকিছু অস্বীকার করল। এখন সঞ্জু সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না। পুলিশ সঞ্জুর কল ডিটেইল চেক করল, কিন্তু তাতেও কোনো নম্বর পাওয়া গেল না যা থেকে কোনো সূত্র মিলতে পারে। কারণ রমেশ এবং তার চাচাতো ভাই সঞ্জুর সাথে যেসব কথা হয়েছিল তা সরাসরি মুখোমুখি হয়েছিল। ফোন বা মেসেজে কোনো ধরনের আলোচনা হয়নি। আর এরা দুজনই আত্মীয় ছিল, তাই পুলিশেরও ধারণা ছিল না যে ছেলেটির সাথে কেউ এমন কিছু করবে। ধীরে ধীরে এই কেসে অনেক সময় চলে গেল এবং সঞ্জুর মা প্রতিদিন থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করতেন যে তার ছেলের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। কিন্তু কোনো ধরনের প্রমাণই মিলছিল না। এদিকে রমেশ এবং তার মাসি তাদের কাজে ব্যস্ত ছিল। তাদের জেন সম্পূর্ণ স্বাধীনতা মিলে গিয়েছিল। কিন্তু বলা হয় না, খারাপ কাজের খারাপ ফলই হয়। একদিন রমেশ তার মাসির বাড়িতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার সাথে সম্পর্ক স্থাপন করছিল, তখনই হঠাৎ করে তার মামা বাড়িতে চলে আসেন এবং তিনি তাদের দুজনকে হাতে নাতে পাকড়াও করেন। যখন মামা তাদের ধরে ফেলেন তখন তারা খুবই বিব্রত বোধ করে। এবং যখন মামা রমেশকে মারধর করতে শুরু করেন তখন রাগের মাথায় রমেশের মুখ থেকে বেরিয়ে যায়, মামা, বেশি বেয়াদবি করো না, নইলে তোমারও পরিণতি সঞ্জুর মতো হবে কি। এটা শুনে মামা সব বুঝে ফেলেন এবং তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সরাসরি থানায় পৌঁছে যান। থানায় পৌঁছে তিনি পুলিশকে পুরো ঘটনা জানান। পুলিশ যেই এই কথা শুনল অমনি রমেশ এবং তার মাসিকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে যখন তাদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা দুজনেই পুলিশের সামনে সবকিছু খুলে বলে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সঞ্জুর মৃতদেহ পাওয়া যায়। যদি মামা সেই দিন তাদের না দেখতেন তাহলে সম্ভবত এই দুজন কখনোই ধরা পড়ত না। এই গল্পে আপনি কার ভুল দেখতে পেলেন আপনার মতামত অবশ্যই জানাবেন। আমি আপনার মতামত খুব পছন্দ করি, তাই দয়া করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। বন্ধুরা, আবেগের বশে মানুষ এইভাবে সম্পর্কগুলোকে কলঙ্কিত করে ফেলে, কিন্তু এই ঘটনাগুলোর সমাজে খুব খারাপ প্রভাব পড়ে। রমেশ এবং তার মাসি যা করছিল তা সত্যিই সমাজে একটি খারাপ উদাহরণ ছিল। বাকি আপনাদের এই বিষয়ে কী মতামত তা অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই গল্প বলার উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়া নয়, কারো অনুভূতিতে আঘাত দেওয়া নয়, কোনো ধরনের অনৈতিকতা বা অশ্লীলতাকে উৎসাহিত করা নয় এবং কোনো ধরনের মাদককে উৎসাহিত করা নয়। এই গল্পের উদ্দেশ্য সমাজে ঘটে যাওয়া এই ধরনের বিষয়গুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা। আমরা এই গল্পের মাধ্যমে একটি শিক্ষামূলক বার্তা দিতে চাই যে সমাজে বসবাসকারী মানুষ এই ধরনের বিষয়গুলো সম্পর্কে সচেতন হোক এবং এমন ঘটনাগুলো সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলুক। এবং এই ধরনের ঘটনা থেকে নিজ নিজ বাড়িতে সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গল্পে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।